আইপিএল এর ৬২ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে পয়েন্টস টেবিলসের একদম নিচের দিকে থাকা দুটো টিমের মধ্যে। সিএসকে টিম ১০ নম্বর পয়েন্টস টেবিলসের ১০ নম্বর পজিশনে থাকা সিএসকে চেন্নাই সুপার কিংস এবং পয়েন্টস টেবিলসের ৯ নম্বরে থাকা রাজস্থান রয়্যালস, এই দুটি টিমের মধ্যে এই ৬২ নম্বর ম্যাচটি হতে চলেছে। এই ম্যাচটি যেই টিমই জিতুক, সিএসকে বা আর যেই টিমই হারুক, পয়েন্টস টেবিলসে কিন্তু কোনো এর প্রভাব পড়বে না। যেখানে অলরেডি তিনটে টিম কোয়ালিফাই করে গেছে প্লে অফসে। গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস, তিনটে টিম অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফসে। আর বন্ধুরা, তিনটে টিম প্লে অফসের দৌড়ে টিকে আছে। একটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই তিনটে টিমের মধ্যে যে কোনো একটা টিম আর কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে, যেখানে সিএসকে এবং আর দুটো টিমই বাদ পড়ে গেছে। এবং বন্ধুরা, এই দুটো টিমের পারফরমেন্স এই সিজনে আমরা দেখেছি একদমই খারাপ হয়েছে। যেখানে সিএসকে টিমের কথা বললে, সিএসকে টিম যেখানে তাদের ১২টা ম্যাচের মধ্যে ৯টা ম্যাচ হেরেছে, ৩টে ম্যাচ তারা জিতেছে। অন্যদিকে আর টিম ১৩টা ম্যাচ খেলে নিয়েছে, যার মধ্যে তারা ৩টে ম্যাচই জিতেছে এবং তারা ১০টা ম্যাচ হেরেছে। একটি ম্যাচ তারা বেশি হেরেছে সিএসকে টিমের তুলনায়। যদিও বন্ধুরা, রাজস্থান রয়্যালস টিম যদি চাইতো তাহলে আরো কিছু ম্যাচ অবশ্যই তারা জিততে পারতো। একদমই আমরা দেখেছি কটা ক্লোজ ম্যাচ তারা হেরেছে, যেইগুলো বলা যেতে পারে একদমই জেতা ম্যাচ ছিল। যেরকম আগের ম্যাচটার কথাই যদি আমি বলি, আগের ম্যাচটাতে আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে ইয়াশাসপি জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী দুজনেই দুর্দান্ত শুরু করেছিল। তবে বন্ধুরা, এই দুজন আউট হবার পরে আরো একবার আমরা যেটা দেখি যে রাজস্থান রয়্যালস টিমের মিডল অর্ডার ব্যাটসম্যানরা আবারও একবার সুপার ফ্লপ হয় এবং ম্যাচটি তারা হেরে যায়। এই পুরো সিজনেই আমরা এই জিনিসটা দেখে এসেছি। রাজস্থান রয়্যালস টিমের মিডল অর্ডার ব্যাটিং কিন্তু একদমই চলেনি, একদমই ভালো পারফর্ম তারা করতে পারেনি। প্রথমে যদি আমি রিয়ান পারাগের কথা বলি, যেখানে বন্ধুরা রিয়ান পারাগকে অনেক বছর হয়ে গেল রাজস্থান রয়্যালস টিম কিন্তু কন্টিনিউ টিমে খেলাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত রিয়ান পারাগের ব্যাট থেকে আমরা সেরকম ম্যাচ উইনিং ইনিংস কিন্তু খুব একটা দেখতে পাই না। পুরো আইপিএল খেলার পরে একটা বা দুটো ম্যাচে আমরা দেখি রিয়ান পারাগ একটু ভালো ব্যাটিং করে এবং সে সবাইকে দেখায় যে আমার মধ্যে কত ট্যালেন্ট আছে, কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স এখনো পর্যন্ত রিয়ান পারাগের ব্যাট থেকে আমরা দেখতে পাইনি। একটি ম্যাচে আমরা দেখেছিলাম কেকেআর এর বিরুদ্ধে সে দুর্দান্ত ব্যাটিং করেছিল। ওভারঅল যদি তার পারফরমেন্স নিয়ে কথা বলি, খুব একটা ভালো কিন্তু তার পারফরমেন্স হয়নি এই সিজনে। এছাড়াও ধূপ জুড়েলও আমরা দেখেছি ব্যাটিং তো সে বলা যেতে পারে ভালোই করেছে, তবে সে ম্যাচ কিন্তু ফিনিশ করে আসতে পারেনি। একটা ম্যাচ আমরা দেখেছিলাম দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে, সুপার ওভারে গিয়ে হেরেছিল রাজস্থান রয়্যালস। তারপরে একটি ম্যাচ আমরা দেখেছিলাম কেকেআর এর বিরুদ্ধে মাত্র ১ রানে হেরেছিল রাজস্থান রয়্যালস। এবং আরো একটি ম্যাচ আমরা দেখেছিলাম লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে ২ রানে হেরেছিল রাজস্থান রয়্যালস। ওই ম্যাচটিতে আবেশ খান শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেছিল। তো এই তিনটে ম্যাচই কিন্তু চাইলে জিততে পারতো রাজস্থান রয়্যালস। এবং পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে আগের ম্যাচটি তো আমি বললাম, ওই ম্যাচটিও যদি চাইতো রাজস্থান রয়্যালস টিম তাহলে তারা কিন্তু জিততে পারতো। তো এখানে রাজস্থান রয়্যালস টিমের সব থেকে বড় সমস্যা দেখা দিয়েছে এই বছর হচ্ছে তাদের মিডল অর্ডার ব্যাটিং। তো এখানে রাজস্থান রয়্যালস টিম অবশ্যই চাইবে ২০২৬ আইপিএল শুরু হবার আগে যখন অকশন হবে, সেই অকশনে কিছু ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান কিনতে, দলে নিতে, যাতে এই সমস্যাটা যেটা দেখা দিয়েছে এই সিজনে, সেই সমস্যাটা যেন না হয় ২০২৬ আইপিএল এ। যদিও তারা আরো একটি সব থেকে বড় ভুল করেছে এই সিজনে, সেটা হচ্ছে জস বাটলারকে ছেড়ে দিয়ে। জস বাটলার যদি রাজস্থান রয়্যালস টিমে থাকতো তাহলে হয়তো রাজস্থান রয়্যালস টিম এতগুলো ম্যাচ হারতো না এই সিজনে, এটা কিন্তু গ্যারেন্টি ছিল। এবং অন্যদিকে সিএসকে টিমের কথা বললে, যেখানে বন্ধুরা যেই সিএসকে টিমকে আমরা চিনি, সেই সিএসকে টিমকে আমরা এই বছর এই সিজনের আইপিএল এ কিন্তু দেখতে পাইনি। আমরা দেখেছি প্রথম থেকেই সিএসকে টিম বারবার তার প্লেইং 11 এ পরিবর্তন করছিল, যেটা আমরা খুব একটা দেখি না সিএসকে টিমে। আমরা জানি সিএসকে টিম একবার যেই প্লেইং 11 নিয়ে খেলে সেটা নিয়েই কিন্তু তারা পার্মানেন্ট খেলে, খুব একটা চেঞ্জ তারা করে না। কিন্তু এই সিজনে আমরা দেখেছি চোটের কারণেও অনেক প্লেয়ার বাদ গেছে এবং এছাড়াও সিএসকে টিমের প্লেয়াররাও এই সিজনে আমরা দেখেছি একদমই আউট অফ ফর্ম চলছে। দীপক হুডা, তারপরে রাহুল ত্রিপাঠী, তারপরে বিজয় শঙ্করকেও কিছু ম্যাচে খেলতে দেখেছি। তো এখানে ওভারঅল সিএসকে টিমেরও পারফরমেন্স এই সিজনটায় খুব একটা ভালো হয়নি। তো এখানে সিএসকে টিমও কিন্তু অবশ্যই চাইবে এই সিজনে যেই সব ভুল তারা করেছে ২০২৬ আইপিএল এ সেই ভুলগুলো শুধরে নিতে এবং ভালো করে নতুন ভাবে শুরু করতে ২০২৬ আইপিএল। এবার দেখার বিষয় থাকবে আগের সিজনটাতে, মানে ২০২৬ আইপিএল এ রাজস্থান রয়্যালস এবং সিএসকে এই দুটি টিম কিরকম পারফর্ম করে। এই সিজনে তো তাদের আর কিছু করারই নেই। আর অলরেডি দুটি টিমের মধ্যে একটি ম্যাচ হয়ে গেছে। এই সিজনের ১১ নম্বর ম্যাচটি আমরা দেখেছিলাম এই দুটি টিমের মধ্যে এবং ওই ম্যাচটি জয়লাভ করেছিল রাজস্থান রয়্যালস টিম ৬ রানের ব্যবধানে।
রাজস্থান রয়্যালস টিম প্রথমে ব্যাটিং করে 182 করেছিল এবং এই রানটি চেস করতে পারেনি সিএসকে, তারা 176 রান পর্যন্তই করতে পেরেছিল। এবং এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি এই ম্যাচটির জন্য ব্যাটিং বোলিং, তো যেখানে বন্ধুরা রাজস্থান রয়্যালস টিমের ব্যাটিং তোমাদেরকে আমি বলেই দিলাম, টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব ভালো পারফর্ম করছে আমরা দেখেছি। বৈভব সূর্যবংশী যেই কটা ম্যাচে সুযোগ পেয়েছে সেই কটা ম্যাচের মধ্যে একটিতে আমরা সেঞ্চুরিও দেখেছি তার ব্যাট থেকে, এবং একটিতে আগের ম্যাচটিতে 15 বলে 40 রানের একটি দারুণ ক্যামিও সে খেলেছিল পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে। তার বয়স মাত্র 14 বছর এবং এই বয়সে যে সে পারফর্ম করছে এটা কিন্তু একদমই অবিশ্বাস্য, অতুলনীয়, অবিশ্বাস্য, দারুণ ব্যাটিং সে করছে। এছাড়াও ইয়াশাসপি জয়সওয়ালও আমরা দেখছি দারুণ ব্যাটিং করছে এই সিজনে। ইয়াশাসপি জয়সওয়াল অরেঞ্জ ক্যাপের লিস্টেও আছে, 1 থেকে 10-এর মধ্যে আছে। এই দুজন ছাড়া বাকি ব্যাটসম্যানরা একদমই ফ্লপ গেছে এই সিজনে। তো এখানে শেষ ম্যাচটি যদি তাদেরকে জিততে হয়, মিডল অর্ডার ব্যাটসম্যানদের কিন্তু ভালো ব্যাটিং করতে হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। অন্যদিকে সিএসকে টিমের কথা বললে সিএসকে টিমেরও অবস্থা একই রকম। এখানে সিএসকে টিমের মিডল অর্ডারও কিন্তু একদমই চলছে না, এবং এই সিজনে আমরা যেটা দেখছি সিএসকে টিমের টপ অর্ডারও কিন্তু ফ্লপ হয়েছে। ঋতুরাজ গাইকোয়াড় যেই কটা ম্যাচ খেলেছে সেই কটা ম্যাচে মোটামুটি ভালো ব্যাটিং সে করেছিল, তবে সে চোটের কারণে বাইরে যাওয়ার পরে খুব একটা ভালো ব্যাটিং কিন্তু আমরা দেখতে পাইনি। যদিও আয়ুষ মাত্রে দুর্দান্ত ব্যাটিং করেছে, যেই কটা ম্যাচে সে সুযোগ পেয়েছে ভালো ব্যাটিং সে করেছে। বাকি কোনো ব্যাটসম্যানের থেকে আমরা এই সিজনে খুব একটা ভালো ব্যাটিং দেখতে পাইনি। যদিও বন্ধুরা শেষের কটা ম্যাচে আমরা দেখছি রবীন্দ্র জাদেজাকে প্রমোশন দেওয়া হয়েছে ব্যাটিং অর্ডারে, সে ওপরের দিকে ব্যাটিং করতে আসছে এবং 2-3টে ম্যাচে সে ভালো ব্যাটিংই করেছে বলা যেতে পারে। ওভারঅল এই দুটি টিম ব্যাটিং কম্পেয়ার করলে এই দুটি টিমেরই ব্যাটিং লাইন আপ আমার মনে হচ্ছে সমান সমান। এখানে আমি কোনো টিমকেই এগিয়ে রাখছি না। এবং বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে যেখানে বন্ধুরা রাজস্থান রয়্যালস টিম থেকে জোফরা আর্চার চলে গেছে বাকি ম্যাচটিতে, মানে এই শেষ ম্যাচটিতে জোফরা আর্চার অ্যাভেলেবেল থাকছে না তাদের টিমে। অন্যদিকে সিএসকে টিমের বোলিং এর কথা বললে এখানে সিএসকে টিমের বোলিংকে আমি একটু এগিয়ে রাখবো। সিএসকে এর কাছে নূর আহমেদের মতো বোলার আছে, মাতিসা পাতিরানার মতো বোলার আছে। ওভারঅল বোলিং যদি কম্পেয়ার করি তো এখানে সিএসকে কে আমি এগিয়ে রাখছি, এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি রাজস্থান রয়্যালস টিমকে। আর তোমরা সরাসরি আমার থেকে ম্যাচটির রিপোর্ট নিতে চাইলে, ম্যাচ প্রেডিকশন জানতে চাইলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি রাজস্থান রয়্যালস টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিমেরই পাল্লা ভারী থাকতে পারে। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটি কোন টিম জিতবে, রাজস্থান রয়্যালস নাকি চেন্নাই সুপার কিংস? অবশ্যই কমেন্ট করে তোমরা নিজেদের মতামত জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে